ওকে, সবাইকে অশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। সবাই ক্লাসে এসছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের বাকি অংশটুকু প্রাইভেটে পড়াবো আজকে। চলো শুরু করি। আজকে ক্লাসের ডেট দাও, 11 তারিখ। অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় আজকে পড়াবো হচ্ছে আমি তোমাদেরকে সান্দ্র বল এবং সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্র বল এবং সান্দ্রতা গুণাঙ্ক। প্রথমে যদি আসি আমি সান্দ্র বলে, সান্দ্র বল হচ্ছে তরল পদার্থের একটা বিশেষ ধর্ম। বলতে পারো তরল পদার্থের রোধ কি বাধা বা ঘর্ষণ। তরল পদার্থের ঘর্ষণই হচ্ছে সান্দ্র বল। তো যে ধর্মের জন্য বা যে ধর্মের দরুন তরল পদার্থের বিভিন্ন স্তরের মধ্যে বাধার সৃষ্টি হয়, আপেক্ষিক বেগের বাধার সৃষ্টি হয়, তাকে আমরা কি বলে থাকি? সান্দ্র বল। সংজ্ঞাটা লিখে ফেলতে পারো, যে ধর্মের জন্য তরল পদার্থের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বাধার সৃষ্টি হয় তাকে সান্দ্র বল বলে। তাহলে এটা একটা ধর্ম, এবং এই ধর্মের জন্য তরল পদার্থের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির একটা বাধার সৃষ্টি হয়। আপেক্ষিক গতি বলতে কি বোঝানো হচ্ছে? গুড। ধরো আমি যদি বলি এটা একটা কঠিন মাধ্যমের একটা স্তর। ধরো এই মাধ্যমের কাছাকাছি পানির যে স্তরটা থাকবে সেই স্তরের পানির বেগ ধরে নাও এমন, ঠিক ইমিডিয়েট পরের স্তরের পানির বেগ ধরে নাও এমন, একটু তুলনামূলক বেশি। আমি রেখা দিয়ে বেগের মানটা বেশি বোঝাচ্ছি। যে রেখাটা যত বেশি লম্বা হবে তার বেগের মান তত বেশি। ঠিক তার ইমিডিয়েট পরে বেগের মান আরও বেশি, এরপরে একটু তুলনামূলক বেশি। তাহলে দেখো আমি যদি বলি এই স্তর থেকে এই স্তরের বেগ বেশি, সেটা কার সাপেক্ষে বলছি? এই স্তরের সাপেক্ষে বলছি। এই জন্য একটার সাপেক্ষে আরেকটা বর্ণনা করাই তো আপেক্ষিকতা বা আপেক্ষিক। এই জন্য এই স্তরের সাপেক্ষে এই স্তরের বেগ বেশি। বেশি কেন বেশি? কারণ তরল পদার্থের কণাগুলোর সাথে কঠিন পদার্থের কণাগুলোর একটা আকর্ষণ বল থাকে। সেই আকর্ষণ বলকে বলে আমরা আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। এই অ্যাডহেসিভ ফোর্সের মানটা সবচেয়ে বেশি হচ্ছে যেই কণাটা কাছাকাছি আছে তরল পদার্থের সাথে কঠিন মাধ্যমে। যত কঠিন থেকে দূরত্ব বাড়বে তত আকর্ষণ বলের মানটা কমবে। আকর্ষণ বলের মান কমা মানে পিছনের দিকে একটা বল বেশি ফিল করবে। তার মানে নিচের যে কণাটা আছে সেটা পিছনের দিকে বাধা দানকারী বল বেশি ফিল করে, ঠিক তার পরেরটা একটু কম বাধা ফিল করে, ঠিক তার পরেরটা আরও একটু কম বাধা ফিল করে। ঠিক যত দূরত্ব বাড়ছে
তত পিছনের দিকের বাধাটা তত কমছে। কারণ এটা কিন্তু আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করে কিন্তু। তো বলতে পারো সান্দ্র বল কিন্তু একটা বাধা দানকারী বল। তাহলে এই বলটা সবসময় গতি, এদিকে যদি বেগ কাজ করে, বাধা কোন দিক কাজ করবে? উল্টো দিকে। বাধা কিন্তু উল্টো দিক কাজ করে। তার মানে সবচেয়ে ওপরের যেটা আছে এটার কিন্তু বাধা সবচেয়ে কম, যেটা একবারে নিচে সেটার বাধা বেশি। মানে সে বেশি পরিমাণে পিছনের দিকে বাধা অনুভব করে, বিকজ এর কণাগুলো কঠিনের সাথে শক্তভাবে মানে বেশি বল দ্বারা আকৃষ্ট হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে আপেক্ষিক গতি। তাহলে আমি বলতে পারি যে গতির প্রোফাইলটা ঠিক এমন হচ্ছে। যদি আমি এটিকে এদিকে যদি আমি এদিকে আমি ধরো দিলাম এদিকে ভি বেগ, আর এদিকে হচ্ছে ওয়াই দূরত্ব। তো দেখো বিভিন্ন জায়গায় বেগ কিন্তু বিভিন্ন ধরনের। এইখানে বেগের মান সর্বোচ্চ, এখানে বেগের মান কম, এখানে কম। তা আমি যদি বলি এইখানে বেগ কত, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে আমি বেগ পাবো। স্পর্শক কেমন আঁকবো? আমি একটা বিন্দুকে স্পর্শ করে একটা রেখা আঁকলাম, তারপরে এটা একটা ট্যান থেটা নিলাম, নিলে এই থেটাটা কি হবে? আমার ঢাল বোঝাবে। আর ঢাল আমার কি বোঝাবে? বেগ। দেখো তো আমি ঢালকে কি বলতে পারি? আমি এদিকে ওয়াই না দিয়ে ভি দাও, এদিকে ওয়াই দাও। তাহলে আমি বলতে পারি ডি ভি বাই ডি ওয়াই। দেখো তো এই রেখাটা আমার কি বোঝাচ্ছে? ডি ভি। আর এদিকে এতটুকু কত? ডি ওয়াই। তাহলে ডি ভি বাই ডি ওয়াই কি? ঢাল। এই ঢালের মান সবচেয়ে বেশি কোথায়? এই পজিশনে। ঢালের মান যত বেশি হবে তত সান্দ্রতা বল মানে বিপরীতমুখী বলের মান তত বাড়তে থাকবে। সান্দ্র বল সবসময় কাজ করে কোন দিকে? গতির বিপরীত দিকে। তাহলে যেখানে ঢালের মান যত বেশি সেখানে সান্দ্র বলের মান তত তত বেশি। মানে ঢাল যত বেশি তত সান্দ্রতা বল বেশি। ওকে, এই পজিশনটাই সান্দ্র বল বেশি। সান্দ্র বল বেশি মানে ঢাল বেশি। কেন বেশি? আমি যদি এখানে আরেকটা এরকম স্পর্শক আঁকি, সেম একটি স্পর্শক যদি আঁকি আমি, তাহলে এটা আমার কি ঢাল না? তাহলে এই বিন্দুতে ঢালের মান আর একটু তুলনামূলক কম হবে। এখানে একটু কম, এখানে একটু কম, এখানে একটু কম, এখানে সবচেয়ে কম। কারণ দূরত্ব যত বাড়বে কঠিন মাধ্যম থেকে তত বেগ বাড়বে, তার মানে সান্দ্র বল কমবে। তাহলে সান্দ্র বলটা ঢালের সাথে সরাসরি সমানুপাতিক সম্পর্ক। তাহলে ঢালের মান যত বেশি হবে সান্দ্র বলের মান তত বেশি হবে। তখন নিউটনের একটা সূত্র দাঁড় করালো, নিউটনস ল। তরল পদার্থের ক্ষেত্রে নিউটনের সূত্র আছে। তো এই যে সান্দ্র বল এফ, এটা ঢালের সমানুপাতিক। ঢালের মান যত বেশি হবে সান্দ্র বলের মান তত বেশি হবে। এটা হচ্ছে নিউটনের 1 নম্বর কথা ছিল। যারা এই নিউটনের এইটা মেনে চলে তাদেরকে বলা হয় নিউটনীয় তোমার তরল পদার্থ, যারা এই সূত্রটা মেনে চলে। এবং এই সান্দ্র বলটা আরেকটা বিষয়ের সমানুপাতিক, সেটা হচ্ছে এরিয়া। যত বেশি বড় এরিয়া দিয়ে পানি যাবে, পানি যদি নদী দিয়ে যায়, নদীর সান্দ্র বল সবচেয়ে বেশি। কারণ নদী একটা ভাস্ট একটা এরিয়া দিয়ে পানিটা ফ্লো করে, এবং যত তুমি নদীর ওপর থেকে নিচের দিকে যাবা তত উল্টো দিকে সান্দ্র বল বাড়বে। এই জন্য যদি কোনো নৌকা ডুবে যায়, নৌকা কিন্তু সামনে খুঁজে না, পিছনে খুঁজতে হয়, স্রোতের বিপরীতে খুঁজতে হয়। কারণ যেদিকে স্রোত যায় তার উল্টো দিকে সান্দ্র বল কাজ করে। কারণ যত নৌকাটা নিচের দিকে নামবে তত সান্দ্র বল পিছনের দিকে কাজ করবে। এই জন্য নৌকা, যে কোনো মানে ডুবন্ত নৌকা যেগুলো দুর্ঘটনার পরে, সেগুলো স্রোতের বিপরীতে খুঁজে, বিকজ অফ দিস সান্দ্র ফোর্স বা ভিসকাস ফোর্স। এর আরেকটা নাম হচ্ছে ভিসকাস ফোর্স। তাহলে বুঝতে পারছো এরিয়ার সাথেও সান্দ্র বলটা সরাসরি কানেক্টেড। তাহলে এই দুটোকে এক জায়গায় করলে আসে সান্দ্র বল, সমানুপাতিক তুলে দিলে
সমানুপাতিকের সাথে সমানুপাতিক তুলে দিলে কি আসে? একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। সেখানে এই এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক। আর এই সূত্রকে বলা হয় নিউটনের সান্দ্রতা বলের সূত্র। নিউটনের সান্দ্র বলের সূত্র। নিউটনের সান্দ্র বলের সূত্র। ওকে, তো সান্দ্রতা গুণাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস। এই সান্দ্রতা গুণাঙ্ক আসলে কি? মানে এই দুটো টপিক আমি একসাথে রেখেছি, সান্দ্র বল এবং সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে এবার দেখবো আমরা সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক বা এটার ইংরেজি ভিসকোসিটি। ভিসকোসিটি সান্দ্রতা গুণাঙ্ক, যেটা কিনা যে কোনো তরল পদার্থের এই সান্দ্রতা গুণাঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস। সান্দ্রতা গুণাঙ্ক আমরা কি বলতে পারি? এটা সমান লিখতে পারি এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিওয়াই লিখতে পারি। দেখো, যদি বলি আমরা, যদি এই ডিভি বাই ডিওয়াই যে ঢাল, এই ঢালের মান যদি একক হয় আর তলের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয়, তাহলে দেখো তো সান্দ্রতা গুণাঙ্ক আসলে কার সমান? সান্দ্র বলের সমান। সান্দ্র বলের সমান। তাহলে এখান থেকে আমরা সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি। সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা আমরা কিভাবে দিব? যে একক পরিমাণ ঢাল তৈরি করতে বা একক ক্ষেত্রফলে একক পরিমাণ ঢাল সৃষ্টি করতে যে পরিমাণ সান্দ্র বল সৃষ্টি হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলতে পারি। প্রবাহীর দুটি স্তরের মধ্যে এভাবে দিতে পারি আমরা, প্রবাহীর দুটি স্তরের মধ্যে একক পরিমাণ নতি বা ঢাল, নতির আর এক নাম হচ্ছে ঢাল, নতি একক পরিমাণ নতি সৃষ্টি করতে এখানে একটা কথা উল্লেখ করা দরকার ছিল, প্রবাহের দুটি স্তরের মধ্যে একক ক্ষেত্রফলে একক পরিমাণ নতি সৃষ্টি করতে যে পরিমাণ সান্দ্র বল তৈরি হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে। তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে। এই সান্দ্রতা গুণাঙ্কের একক এবং মাত্রা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস, যেটা পরীক্ষায় অহরহ বার এসেছে। সান্দ্রতা গুণাঙ্কের একক এবং মাত্রাটা। তাহলে প্রবাহীর দুটি স্তরের মধ্যে একক ক্ষেত্রফলে একক পরিমাণ নতি সৃষ্টি করতে যে পরিমাণ সান্দ্রবল তৈরি হয়, তাহলে আমরা সূত্র থেকেও সান্দ্রবলের সংজ্ঞাটা বা সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি। ওকে, একক এবং সান্দ্রতা গুণাঙ্কের একক এবং মাত্রা কি হতে পারে? সান্দ্রতা গুণাঙ্কের একক এবং মাত্রা। সান্দ্রতা গুণাঙ্কের একক কি হবে? যদি এটা হচ্ছে, আমরা যদি এই ইকুয়েশনটা থেকে কাজে লাগাই, এই ইকুয়েশনটা, বলের একক কি আমার? নিউটন। বলের একক আমার নিউটন।
ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। আর দেখো নতি, ওপরে নতির এখানে কি আছে? বেগ, মিটার পার সেকেন্ড। আর নিচে কি? দূরত্ব। তাহলে লিখতে পারি এরকম, মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই মিটার। তাহলে মিটার মিটার বাদ গেলে থাকে কি? পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড। এটাও কিন্তু একক হিসাবে ব্যবহার করতে পারি আমরা। দেখা যায় বেশি খারাপ হবে। তোমাদের কোনো রিফ্লেকশন হচ্ছে না তো? ঠিক আছে, ওকে। এটার এককটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটার মাত্রাটাও তোমরা দিয়ে দিতে পারো। মাত্রা কি হবে? মাত্রা বলের, বলের সাথে বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স। তাহলে উপরে বলের মাত্রা, তাহলে কি হবে? এম এল টি ইনভার্স। এটা দেখতে পারো বলের মাত্রা, বলের মাত্রার জায়গায়। ক্ষেত্রফলের মাত্রা কি হবে? এল স্কোয়ার। আর এখানে দেখো, এখানে কি শুধু মানে টি আছে, তাহলে টি ইনভার্স, ক্যাপিটাল টি ইনভার্স। ওকে, তাহলে কি থাকছে? তাহলে এখান থেকে একটা এল বাদ যাচ্ছে, তাহলে এল ইনভার্স হয়ে যাবে। তাহলে এম এল ইনভার্স, আর টিটা একটা টির উপরে চলে গেলে এখানে একটা ওয়ান কমে যাবে, তাহলে কত হবে? এটা হবে টি ইনভার্স। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স, এটার মাত্রা। এই সান্দ্রতা গুণাঙ্ক তরল পদার্থের জন্য এক ধরনের, আবার গ্যাসের জন্য আরেক ধরনের। তাহলে তরল পদার্থ, তোমার প্রবাহী পদার্থ তো দুই ধরনের, একটা হচ্ছে তরল আর একটা গ্যাস। এই তরলের জন্য আবার সান্দ্রতা গুণাঙ্ক এক ধরনের সম্পর্ক হয়, গ্যাসের জন্য আবার এক ধরনের সম্পর্ক। যেমন ইউনিভার্সাল করে ফেলছে, তাই না? তাহলে প্রবাহী পদার্থ বলতে পারো সেক্ষেত্রে, সব জায়গায় প্রবাহী। কারণ তখন আবার তো মানে একটা জিনিসের জন্য ফিক্সড হয়ে যাচ্ছে। বাট প্রবাহী বললে তরল আসছে, গ্যাসও আসছে। তাহলে এই প্রথমে আসি আমি তরলের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক কার সাথে? তাপমাত্রার সাথে। তাপমাত্রার সাথে তরলের সান্দ্রতা গুণাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? তাপমাত্রার সাথে তরলের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাপমাত্রা যত বাড়ে তত তার সান্দ্রতা গুণাঙ্কের মান কমে। যেমন তুমি যদি পানিকে ফোটাও, পানি কি হালকা হয়ে যাবে না? যদি পানির জায়গায় তুমি যদি কেরোসিনকে ফোটাও, তাও হালকা হবে। তুমি যদি কেরোসিনের জায়গায় টারপিন অয়েলকে ফোটাও, তাও হালকা হবে। এক কথায় তাপমাত্রা বাড়লে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বাড়ে, আর দূরত্ব যত বাড়ে তত তাদের সান্দ্রতা কমে। কারণ তাপমাত্রার সাথে সান্দ্রতা গুণাঙ্ক তরলের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আবার উল্টা। গ্যাসের ক্ষেত্রে কেমন হয়? কিন্তু বেসিক্যালি এই ইকুয়েশনটা এইভাবে প্রকাশ করে, লগ ইটা। এটাও আবার দেখলাম একটা মেডিকেলের পরীক্ষায় এসেছে, যে সান্দ্রতা গুণাঙ্কের সাথে তাপমাত্রার সাথে সান্দ্রতা গুণাঙ্কের সম্পর্ক কি তরলের। এই সম্পর্কটা এরকম, লগ ইটা এ প্লাস বি বাই টি। এই সম্পর্কটাও তোমরা মনে রাখতে পারো। এটাও দেখলাম একটা প্রশ্ন ছিল। লগ ইটা, এগুলা এ আর বি হচ্ছে ধ্রুবক, এ আর বি ধ্রুবক, আর টি হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে কেমন হবে তাপমাত্রার সাথে? আর এ আর বি এর ভ্যালু ফিক্সড।
মানে নির্দিষ্ট তাপমাত্রা এ আর বি এর মান ফিক্সড থাকবে। গ্যাসের ক্ষেত্রে কেমন হবে? গ্যাসের ক্ষেত্রে হবে এই সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। মানে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে সমানুপাতিক হারে বাড়ে। ঠিক যেমন ওই যে দশম অধ্যায়ে তোমরা গ্যাসের গতিশক্তি অধ্যায়ে পড়েছিলা, তাপমাত্রার সাথে গতিশক্তি কি বাড়ে সমানুপাতিক হারে, একইভাবে এখানেও আছে। তো এটার আমরা স্যার চাপের সাথে কোনো সম্পর্ক আছে সান্দ্রতার? এটা তো তাপমাত্রার সাথে সম্পর্ক দেখলাম, চাপের সাথে সম্পর্ক কেমন হবে? চাপের সাথে সান্দ্রতা গুণাঙ্কের সম্পর্ক, গুণাঙ্কের সম্পর্ক যদি বলি প্রথমে তরলের ক্ষেত্রে, তো তরলের ক্ষেত্রে কি হবে? চাপ বৃদ্ধি পেলে তরলেরও সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে। আমি যদি কন্টেনারের মধ্যে তরলকে নিয়ে এসে, যেরকম বাইরে থেকে যে সকল তেল আসে এগুলো কিন্তু অপরিশোধিত অবস্থায় আসে, এগুলো কিন্তু চিটাগাঙে রিফাইনারি অনেকগুলো কারখানা আছে, রিফাইন করা হয়। এই যে সয়াবিন তেল যেটা খাই আমরা, এটা কিন্তু সরাসরি বিদেশ থেকে এভাবে আসে না, এটা কিন্তু মোটা আকারে আছে, মানে ঘনত্ব বেশি নিয়ে আসে, যেন পাত্রের গায়ে সংঘর্ষ করলে যেন আগুন ধরে না যায়, এই জন্য বেশি ঘনত্বের তেল আসে, এটাকে রিফাইন করে করে হালকা পাতলা সয়াবিন তেল বানানো হয়। তো চাপের তো তরলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে। এখানে যেরকম তাপমাত্রা বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক কমে, আর চাপ বাড়লে উল্টো হয় তরলের ক্ষেত্রে, চাপ বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক আবার বাড়ে। তো লিখে রাখতে হবে, এগুলো এমসিকিউ এর জন্য আসে ছোট ছোট প্রশ্নগুলো। চাপ বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আবার বিষয়টা অন্যরকম। গ্যাসের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আবার অন্যরকম। গ্যাসের আবার এই চাপের সাথে সান্দ্রতা গুণাঙ্কের কোনো সম্পর্কই নেই। তার মানে সান্দ্রতা গুণাঙ্ক চাপ বাড়লে কমলে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। তো তরলের ক্ষেত্রে শুধু পরিবর্তন হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের কোনো পরিবর্তন হয় না চাপের বেলায়, মানে চাপ বাড়লে কমলে। আচ্ছা কেন? ওকে, আমি যদি একটা কন্টেনারের মধ্যে একটা গ্যাস নিই, তাহলে গ্যাস নিলাম, গ্যাসের ধর্ম কি? সারা পাত্র জুড়ে অবস্থান করে। তাহলে এই অবস্থায় গ্যাসের যে পরিমাণে চাপ, এটা তো কম যদি পুরো রুম যদি বিবেচনা করি, তাহলে কণাগুলো কি সব দিকে ছড়াই ছিটায় আছে। এই অবস্থায় সান্দ্রতা গুণাঙ্ক যা হবে, আমি যদি পাত্রটাকে ছোট করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসি, ওই সেম পরিমাণ গ্যাস কিন্তু এখন সেম জায়গায় থাকবে, ছোট জায়গায় থাকবে। ছোট জায়গায় থাকলেও গ্যাসের আগের যে চাপ ছিল এখনকার চাপ সেম থাকবে। চাপ বাড়লো, চাপ কিন্তু বেড়ে গেল। আমি যদি আয়তন কমালে চাপ বাড়বে না? আমি যদি রুমটাকে ছোট করে ফেলি তাহলে কি বাড়বে? চাপ বাড়বে। কিন্তু চাপ বাড়লেও তার যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স এটা কমছে। কিন্তু গ্যাসের কণাগুলো তো অনেক ছোট ছোট, এবং একটা কণা আরেকটা কণার কিন্তু কোনো আকর্ষণ বল নাই। গ্যাসের কিন্তু কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, জানো তো? গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ বল নাই। যদি আকর্ষণ বল থাকতো তাহলে কি করতো? সবগুলো কোনো এক জায়গায় থেকে যেত। গ্যাসের কণাগুলোর আকর্ষণ কোনো বল থাকে না, আর যেখানে আকর্ষণ বল থাকে না সেখানে সান্দ্র বলের কোনো পরিবর্তন হয় না, সান্দ্র বল সব সময় সেম থাকে। ওইটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে, সে তাপমাত্রাকে ক্রান্তি তাপমাত্রা বলে, ঠিক আছে? কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার পরে এবার এটা চেঞ্জ হয়। ওকে, এই টপিকসে ছোট্ট একটা ম্যাথ আমরা দেখে ফেলি। এই টপিকসে ছোট্ট একটা ম্যাথ।
ওকে, এই টপিক্সের একটা ছোট্ট একটা ম্যাথ। এই ম্যাথটা এসেছিল বরিশাল বোর্ড 17 সালে। বরিশাল বোর্ড 17 সালে, অনেক পুরাতন বোর্ড একটা। ম্যাথে বলা আছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 8 মিলিমিটার পুরুত্বের স্টিল প্লেটের নিচে নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকিয়ে ওপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যাবর্তন তৈরি করা হলো। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ করা হলো। তোমাদেরকে মনে আছে ব্যাবর্তন গুণাঙ্ক, কঠিন্যের গুণাঙ্ক, মডুলাস অফ রিজিডিটি মনে নেই, কাঠিন্যের গুণাঙ্ক ভুলে গেছে, কিন্তন গুণাঙ্ক, এটা সব একই নাম, সিনোনিম। ব্যাবর্তন, কাঠিন্য, কিন্তন সব একই। তো এখানে কি তৈরি করা হয়েছে? ব্যাবর্তন, তার মানে ব্যাবর্তন গুণাঙ্কের কথা বলছে তারা। ওকে, স্টিলের ব্যাবর্তন গুণাঙ্ক দেওয়া হচ্ছে। স্টিলের ব্যাবর্তন গুণাঙ্ক এর ভ্যালু দেওয়া আছে কত? 8 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এখন বলেছে ক নাম্বারটা সে ব্যাবর্তন গুণাঙ্ক নিয়ে। প্লেটের ব্যাবর্তন গুণাঙ্ক বা প্লেটের ব্যাবর্তন বিকৃতি 0.3 হলে কত বল প্রয়োগ করতে হবে? খ নাম্বার, প্লেটকে প্লেটকে 8.5 এত সান্দ্রতার তরলে ডুবালে যার পুরুত্ব 2 মিলিমিটার, এবং 500 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কি? মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কি? প্লেটকে 8.5
নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সান্দ্রতা, এখানে দেখুন সান্দ্রতা গুণাঙ্কের ভ্যালু দেওয়া এটা, হ্যাঁ, ইটার মান দেওয়া এটা। তরলে ডুবালে যার পুরুত্ব 2 মিলিমিটার, মানে এত পুরুত্ব অঞ্চল জুড়ে আর কি প্লেটটা অবস্থান করে, এবং 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কি। চলো আমরা একটা একটা করে সলভ করি। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 8 মিলিমিটার পুরুত্বের স্টিল প্লেটের নিচে পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকে ওপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক দেওয়া হচ্ছে এত, প্লেটের ব্যবর্তন বিকৃতি এত হলে কত বল প্রয়োগ করতে হবে। চলো দেখি আমরা একটু পিকচার রিপ্রেজেন্টেশন করি কিভাবে এটাকে সহজ করে বোঝা যায়। ওকে, প্রথমে যদি আমি সলিউশনে আসি, কত নাম্বারে যাব, আগে ক। যেহেতু স্টিলের, তাহলে আমি ধরে নিলাম এটা 3 ডাইমেনশনাল একটা পিকচার আঁকি, এটার একটা 3 ডাইমেনশনাল। ওকে, এবং এটার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, এবং এটার পুরুত্ব দেওয়া হচ্ছে 8 মিলিমিটার, মানে এটা কিন্তু এটা পুরুত্ব, হ্যাঁ, 8 মিলিমিটার পুরুত্ব। স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকিয়ে, তার মানে নিচের পৃষ্ঠটা কি করবো আমরা, আটকায় রাখবো শক্তভাবে, নড়াচড়া করতে পারবে না, নিচের যে তলটা এটার কোনো মুভমেন্ট থাকবে না। এখন বল প্রয়োগ করবো কোথায়, ওপরের পৃষ্ঠে, তারপরে ঠিক ওপরের পৃষ্ঠে আমি একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। ব্যবর্তন মানে কি, একটা মোচড় তৈরি করা হলো। তার মানে এখন যদি বল প্রয়োগ করি, নিচেরটা তো পরিবর্তন হবে না, ওপরের পৃষ্ঠটা কি হবে, এরকম সরে যাবে। ধরো আমি এই জিনিসটাকে ওপরে, এটার তো 6টা তল আছে, নিচের তলটা ধরে রাখলাম হাত দিয়ে, ওপরের তলে বল প্রয়োগ করলাম, এমনভাবে বল প্রয়োগ করলাম যেন ওপরের তলটা সরে যায়। কিছু জিনিস আছে না ফ্লিপ করে, ওপরের তল শুধু ফ্লিপিং করা যায়, আমি এমনভাবে ফ্লিপিং করলাম সামান্য সামনে সরে যাবে, আবার ছেড়ে দিলে আবার পিছনে চলে আসবে, মানে একটা স্প্রিং সিস্টেম করব আমি ফ্লিপিংয়ের জন্য, শুধু ওপরের তলটাই সরবে। তাহলে আমি ওপরের তলে বল প্রয়োগ করলাম, এতে করে কি হলো, ধরো আমি ওপরের তলটাকে যদি বলি এ বি সি ডি, তাহলে এই তলে বল প্রয়োগ করলে এ কি আর এর জায়গায় থাকবে, এ এখন নতুন পজিশন নেবে, ধরে নাও নতুন পজিশনের নাম কি, এ প্রাইম। তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে না, দেখো তো। তাহলে সে কি করবে, একটা কোণ তৈরি করবে, এই কোণটাকে কি বলা হয়, কিন্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি। আমি উপরের তলে বল প্রয়োগ করে ওপরের তলের এ প্রাইমে সরে আসলো, বি সরে যাবে কোথায়, বি প্রাইমে, সি সরে যাবে, সি প্রাইমে, ডি সরে যাবে ডি প্রাইমে, বিকজ শুধু ওপরের তলটারই পরিবর্তন হবে, নিচের তলটা একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকানো আছে। তাহলে সে কি করবে, একটা কি তৈরি করছে, ব্যবর্তন। সেই ব্যবর্তন বিকৃতির মান দেওয়া আছে 0.3। তা আমরা জানি ব্যবর্তন গুণাঙ্ক, গুণাঙ্ক সমান কি এন, এন কি ব্যবর্তন বিকৃতি, মানে পীড়ন, ব্যবর্তন পীড়ন কত, এফ বাই এ বাই কি ব্যবর্তন বিকৃতি, বিকৃতি মানে কি এখানে থিটা, বিকৃতিকে প্রকাশ করা হয় কি দিয়ে, থিটা দিয়ে। তাহলে থিটার মান তো দেওয়াই আছে, বিকৃতির মান 0.3। আচ্ছা, এবং ব্যবর্তন গুণাঙ্কের মানও দেওয়া আছে। আমাকে কি বের করতে বলা হয়েছে, কত বল প্রয়োগ করতে হবে, বলের মান এফ বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে এরিয়া দেওয়া আছে না 1 মিটার স্কোয়ার, তাহলে এখান থেকে আমি এরিয়াটা বের করে নেব। তাহলে এরিয়া কত হবে, এফ সমান কি লেখা যাবে, এ এন থিটা লেখা যাবে, এটা নিচে চলে আসে, একবার সব গুণ হয়ে যায়। তাহলে এর মান 1, এন এর মান কত আমার 8 × 10⁻10, থিটা কত 0.3, কত আসে ভাবো। এটা হচ্ছে আমার বল, এত বল প্রয়োগ করতে হবে, বলের ভ্যালুটা আসবে 2.4 × 10⁻10।
তোমরা চেক করে নিতে পারো। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্ক, যেটা কিনা কঠিন বস্তুর ধর্ম সাথে কানেক্টেড। এরপর একটা প্লেটকে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার পুরুত্বের বা সান্দ্রতার তরলে ডুবালে, যার মানে পুরুত্ব 2 মিলিমিটার এবং 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে, মানে এই বলের মান চেঞ্জ হবে কিনা, এই জন্য আমাকে আবার ওই নিউটনের সান্দ্রতা যেটা বলটা আছে ওখান থেকে ম্যাথটা করতে হবে। ওকে, তাহলে এখানে আমার সান্দ্রতা গুণাঙ্কের ভ্যালু দেওয়া আছে, সবই দেওয়া আছে। কত? খ নাম্বার লিখতে পারো। আমরা জানি নিউটনের সান্দ্রতা বল এফ সমান কত? এ ইটা ডেল ভি বাই ডেল ওয়াই। ওকে, ওকে, এখানে কি কি ভ্যালু দেওয়া আছে? এ, যে বস্তুটা আমি ডুবিয়েছি সেই বস্তুটার ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ার। তার যার মধ্যে ডুবাইছি তার সান্দ্রতা গুণাঙ্ক কত? 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে আসো, এবং যার মধ্যে ডুবিয়েছি এতে কি পরিমাণে বেগ লাভ করছে? 500 মিটার পার সেকেন্ড। তাহলে ডিভি কত? 500 মিটার পার সেকেন্ড। এবং সে কতটুকু পুরুত্বে জায়গা দখল করছে? 2 মিলিমিটার। তাহলে dy 2 মিলিমিটার, দ্যাট মিনস 2 × 10⁻³ মিটার। তাহলে সব ভ্যালুগুলো এখানে বসাই দেই। সুতরাং এফ সমান 1, ইটা মানে 8.5, ডিভি মানে 500, আর ডিয়া হচ্ছে 2 × 10⁻³ কত আসে? 2.15 × 10⁻⁶ না শুধু 6? শুধু 6। তাহলে আগের মান আর এখন মান কি সেম আসছে? সমান হবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা অংশ।